ক্লাসমেট ওপেন স্কুলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি এনটিপিসি স্পেশাল একটা ভিডিও আনতে চলেছি। যেই অঙ্কগুলো আজকে আমি দেখাবো সেই অঙ্কগুলো স্পেশালি ফর এনটিপিসি। এবার বলতে পারো ম্যাম স্পেশাল বলতে কি, যেই টাইপসগুলো আগের বারে যখন লাস্ট এক্সামটা হয়েছিল যেই টাইপের ম্যাথসগুলো এসেছিল সেই টাইপ রিলেটেড আমি সব অঙ্কগুলো স্টেপ বাই স্টেপ দেখাবো। আজকে পার্ট 1 করছি, পার্ট 2 করব, 3 করব। যত এক্সাম কাছে আসবে তত ভ্যারাইটিগুলো পরপর আমি আনতে থাকবো। এছাড়াও আমার যে প্র্যাকটিস সেট ছিল, প্র্যাকটিস সেট বোধহয় 4টে ছিল, ওই প্র্যাকটিস সেটের অঙ্কগুলো তোমরা কিন্তু ফলো করবে। ওখানেও কিন্তু অনেক কোয়েশ্চেন্স আছে যেগুলো এনটিপিসি স্পেশালি রয়েছে। ঠিক আছে, তো তোমাদের কি করতে হবে, আজকের ভিডিওটার সাথে সাথে তোমাদের আগে প্র্যাকটিস সেট 1, 2, 3, 4 ওগুলোও দেখতে হবে। দেখার পর দেখবে যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। ঠিক আছে, এবং আজকের ভিডিওগুলো দেখে তোমরা আশা করি কিছুটা হলেও আন্দাজ করতে পারবে যে এনটিপিসিতে প্রিভিয়াস ইয়ারে কী টাইপের কোয়েশ্চেন্সগুলো এসেছিলো। আবার বলছি, আমি কিন্তু সব টাইপের অঙ্কই দেখাবো, কিন্তু সেগুলোকে কয়েকটা সেটে আমি ভাগ করেছি। বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে কয়েকটা সেটে আমি ভাগ করেছি। কেন দেখবে এনটিপিসির বিভিন্ন ইসেতে হয়, কখনো মর্নিং সেকশন, ডে সেকশন, তো এক একটা সেকশনে যখন এক্সামগুলো হয় তো অনেকগুলো সেট বেরোয়। তো অনেকগুলো সেট এক একটা সেটের উপর বেস করে আমি এক একটা ভিডিও বানিয়েছি, কিন্তু টাইপটা কিন্তু সেম থাকে। ধরো অঙ্কের ডিজিট আলাদা হতে পারে, বা কোনো অঙ্কে হয়তো প্রফিট অ্যান্ড লসের অঙ্ক বেশি থাকলো, কোনোটায় হয়তো অ্যাভারেজের অঙ্ক বেশি থাকলো, কোনোটায় হয়তো ইন্টারেস্টের অঙ্ক বেশি থাকলো, সেইভাবে থাকবে। কিন্তু যেই অঙ্কগুলো থাকবে সেই অঙ্কগুলোর উপরেই ডিপেন্ড করে আজকে আমি ভিডিওটা বানিয়েছি। তো শুরু করি আজকে আমাদের ফার্স্ট ভিডিও। তো ফার্স্ট অঙ্কটা কি আছে আমরা দেখে নিই। কি আছে দেখো, 100 মিটার ও 150 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট দুটি ট্রেন যথাক্রমে 60 কিলোমিটার পার আওয়ার। দেখো প্রথমেই ফার্স্টেই যেটা আমাদের চোখে পড়ার কথা সেটাই কিন্তু পড়লো। এখানে মিটার বলেছে, এখানে কিলোমিটার পার আওয়ার বলেছে। তার মানে কি হয়ে যাচ্ছে, ইউনিটের একটা ডিফারেন্স হয়ে যাচ্ছে, ইউনিটের একটা ডিফারেন্স। তার মানে আমাকে প্রথমেই উত্তর দেখে করতে হবে। যদি আমি দেখি এখানে উত্তরে বলে দিয়েছে সেকেন্ড, তার মানে আমাকে কি করতে হবে, আমরা জানি মিটার পার সেকেন্ড, কিলোমিটার পার আওয়ার, তার মানে আমাকে পুরোটাই নিয়ে যেতে হবে মিটার পার সেকেন্ড। তো ডিপেন্ড করছে, নয়তো উত্তর দেখে করবে, আর আদারওয়াইজ এই যে লাস্টে বলে দিচ্ছে প্রথম ট্রেনকে কত সেকেন্ডে অতিক্রম করবে, এইটা দেখে বুঝতে পারবো যে কোন ইউনিটে ওটাকে আমাকে কনভার্ট করতে হবে। ঠিক আছে, 100 মিটার ও 150 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট দুটি ট্রেন যথাক্রমে 60 কিলোমিটার পার আওয়ার ও 180 কিলোমিটার পার আওয়ার, মানে ওদের দুটোর গতিবেগ, উহারা যদি একই দিকে ধাবমান হয় তবে দ্বিতীয় ট্রেনটি প্রথম ট্রেনকে কত সেকেন্ডে অতিক্রম করবে, দ্বিতীয় ট্রেনটি প্রথম ট্রেনকে কত সেকেন্ডে অতিক্রম করবে। ধরা যায় এখান থেকে দুটো ট্রেনই একসাথে যাত্রা শুরু করেছে। লেট মি ডু ইট ইন ডিফারেন্ট কালার। দুটো ট্রেনই একই দিকে যাত্রা শুরু করেছে, একটা ট্রেনের স্পিড বেশি, আরেকটা ট্রেনের স্পিডটা একটু কম। ধরি এটা যদি হয় 60 কিলোমিটার পার আওয়ার, এটা হবে 80 কিলোমিটার পার আওয়ার। কেন 80 কিলোমিটার পার আওয়ার, যার গতিবেগ সে অবশ্যই বেশি দূরত্ব অতিক্রম করেছে। ঠিক আছে, যেহেতু এখানে বলা নেই যে তারা একই সময় রওনা দিয়েছিল নাকি, সেই তো আমি ধরে নিচ্ছি তারা একই সময় একই জায়গা থেকে রওনা দিয়েছে। ঠিক আছে, দেওয়ার প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনটিকে কত সেকেন্ডে, দ্বিতীয় ট্রেনটি প্রথম ট্রেনটিকে কত সেকেন্ডে অতিক্রম করবে। এবার দেখো দুটো ট্রেন একই দিকে যাচ্ছে, তাই তো, তার মানে আপেক্ষিক বেগ কী হবে, আমরা যখন স্পিড টাইম ডিস্টেন্সের সিরিজ করেছিলাম, যদি আমার পুরনো সাবস্ক্রাইবাররা দেখে থাকো তাহলে জানবে স্পিড ডিস্টেন্সের উপর আমি যেই করেছিলাম, স্পিড ডিস্টেন্স অ্যান্ড টাইমের উপর যে ভিডিওগুলো করেছিলাম, তাতে কিন্তু কেবলমাত্র এই টাইপ নয়, এর অনেক অ্যাডভান্স টাইপও করা ছিল। তোমাদের সেই অ্যাডভান্স টাইপের অঙ্কগুলোও কিন্তু করতে হবে। তাই যদি ওইগুলো দেখতে চাও তাহলে আমার পুরনো ভিডিওর সেকশনে গিয়ে তোমাদের কিন্তু ওই টাইম স্পিড ডিস্টেন্সের ভিডিওগুলো দেখতে হবে। ওখানে কিন্তু আমি সাজেস্ট করব ওই ভিডিওগুলোকে তোমরা বেসিক থেকে, পার্ট 1 পার্ট 2 দেওয়া হয়েছে। কেন পার্ট 1-এ বেসিক লেভেল ক্লিয়ার করেছি, পার্ট 2-তে অ্যাডভান্স লেভেল ক্লিয়ার করেছি। প্রথমে যদি অ্যাডভান্স লেভেল দেখি তাহলে বেসিকটা না বুঝে আমার করা হয়ে যাবে, আর প্রথমেই যদি আমি
আমি অ্যাডভান্স বেসিকটা করে ছেড়ে দিই, তাহলে কি হবে, অ্যাডভান্সের ক্ষেত্রে যে কঠিন কঠিন অঙ্কগুলো থাকবে সেগুলো কিন্তু আমরা এক্সাম হলে পারবো না। ঠিক আছে, তাহলে দেখো আপেক্ষিক বেগ কি বলেছে, দুটো যদি একই দিক থেকে যাত্রা শুরু করে, দুটো ট্রেন যদি একই দিক থেকে যাত্রা শুরু করে, আপেক্ষিক বেগের ক্ষেত্রে কি হয়, আপেক্ষিক বেগের ক্ষেত্রে বিয়োগ করি, তাহলে কি করব, 80 - 60 কিলোমিটার পার আওয়ার। কিলোমিটার পার আওয়ার আমরা জানি, যেহেতু ইউনিটটা এখানে কিলোমিটার পার আওয়ার ছিল, তাই আমাকে কিলোমিটার পার আওয়ারে করতে হবে। তাহলে কত আসলো, 80 - 60 কিলোমিটার পার আওয়ার, তার মানে এসে যাবে 20 কিলোমিটার পার আওয়ার। 80 থেকে 60 বিয়োগ দিয়েছি, তার মানে কত হচ্ছে 20 কিলোমিটার পার আওয়ার। এবার দেখো, এবার যেহেতু ওরা একই দিকে যাচ্ছে, তাই আমরা কি করলাম, তাই আমরা এখানে কিন্তু বিয়োগ করলাম। যদি ট্রেন দুটি অপোজিট দিক দিয়ে আসতো তখন কি করতাম, তখন 60 আর 100 মানে 60 আর 80কে আমরা তখন যোগ করতাম। যেহেতু ওরা একই দিকে যাচ্ছে, তাই কেন কি আমাকে এখানে বলেই দিয়েছে একই দিকে ধাবমান, একই দিকে ধাবমান, তাই আমি কি করব, বিয়োগ করব, আপেক্ষিক বেগ সেক্ষেত্রে বিয়োগ করব। এবার দেখো এইটা কত আসলো, 20 কিলোমিটার পার আওয়ার। এবার আমাকে ওটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে, কেন কি দৈর্ঘ্য বলেছে আমার মিটারে আর উত্তর চেয়েছে আমার সেকেন্ডে। তাহলে 5/18 দিয়ে গুণ করলে আমরা জানি মিটার পার সেকেন্ড আসবে, তাহলে কত আসলো, 100 / 18। 100 / 18 আমি কেন গুণ করছি না সেটা তোমরা জানো, যারা জানো না তারা আমার পুরনো ভিডিওগুলো, স্পিড, ডিস্টেন্স আর টাইমের পুরনো ভিডিওগুলো দেখে আসবে। ঠিক আছে, এবার দেখো কি বলেছে, এবার বলেছে, এবার দেখো আমাদের কাছে বেগ আছে, মানে আমার কাছে স্পিডটা আছে। এবার কি বলেছে, আমাকে টাইম বের করতে হবে। এবার দেখো অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব কি, দুটো ট্রেনের দৈর্ঘ্য, টোটাল দৈর্ঘ্য, দুটো ট্রেনের টোটাল দৈর্ঘ্যই হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। তাহলে টোটাল দৈর্ঘ্য কত হচ্ছে, 150 + 100 মিটার, মানে কত হয়ে যাচ্ছে 250 মিটার। তাহলে আমি জানি সময় ইকুয়ালস টু কত, আমরা জানি, আমরা যারা জানি না তারা অবশ্যই আমার পুরোনো ভিডিওটা দেখে নেবে টাইম, স্পিড আর ডিস্টেন্সের। সময় ইকুয়ালস টু কত, দূরত্ব বাই বেগ, সময় ইকুয়ালস টু দূরত্ব বাই বেগ। সময় কত আমি জানি না, বের করব। আচ্ছা, দূরত্ব কত, 250 বাই বেগ, এবার বাই 100/18। এবার এটাকে আমি লিখতেই পারি 250 ইন্টু, উল্টে যাবে মানে 18/100 হয়ে যাবে, 0 0 কেটে গেল, 5 দিয়ে 5 দুগুণি 10, 5 5 25, 2 দিয়ে 9 দুগুণি 18, মানে 45 সেকেন্ড। 45 সেকেন্ডে দ্বিতীয় ট্রেনটি, 45 সেকেন্ডে দ্বিতীয় ট্রেনটি প্রথম ট্রেনটিকে অতিক্রম করবে। ঠিক আছে, ক্লিয়ার। চলে আসছি আমার নেক্সট অঙ্কে, চলে আসলাম আমরা নেক্সট অঙ্কে। দেখি নেক্সট অঙ্ক কি আছে। দেখো, একটি দোকানদার ক্রয় মূল্যে চাল বিক্রি করলো, তার মানে কি যেই টাকায় কিনেছিল সেই টাকাতেই বিক্রি করলো, কিন্তু 1 কেজির পরিবর্তে 950 গ্রাম সে দিল, তার লাভ হলো কত। এই অঙ্কের ক্ষেত্রে আমি কি করব, এই অঙ্কের ক্ষেত্রে 1 গ্রাম চালের দাম ধরে নেব 1 টাকা, 1 গ্রাম চালের দাম ধরে নেব 1 টাকা। তাহলে 1 কেজি মানে কত, 1000 গ্রাম, 1000 গ্রাম চালের দাম কত হবে, 1000 টাকা, তাই তো। এই তার মানে 1000 গ্রাম চাল 1000 টাকায় বিক্রি করার কথা ছিল, কিন্তু বিক্রি করলো কত, 950 গ্রাম। 950 গ্রাম চাল সে বিক্রি করলো, তার মানে কি করলো, ও 1000 টাকা নিল, কিন্তু দিল কত টাকার জিনিস, 950 টাকার জিনিস ও দিল। কেন, 950 গ্রাম চালের দাম কত, 950 টাকা। 950 গ্রাম চালের দাম কত, 950 টাকা, আর 1000 গ্রাম চালের দাম কত, 1000 টাকা। তার মানে ও 1000 গ্রাম চাল ও কত টাকায় কিনেছিল, 1000 টাকায় কিনেছিল। তার মানে এটা কিনেছিল কিন্তু দিল কত, 950 টাকা জিনিস দিল। তার মানে ওর লাভ কত হলো, যদি এটা আমার হয় সেলিং প্রাইস আর এটা হচ্ছে কস্ট প্রাইস। কেন বলছি ম্যাম এটা সেলিং প্রাইস কেন, দেখো ও 1000 টাকায় বিক্রি করেছে, আচ্ছা কিনেছিল কত টাকায়, 950 টাকায়, কেন কি ও 50 গ্রাম কম দিয়েছে, ও 50 গ্রাম কম দিয়েছে, তাহলে 50 গ্রামের টাকা ও লাভ করেছে। কেন, ওর 1000 টাকা যখন নিয়েছে খদ্দেরের কাছ থেকে, যে কিনছে তার থেকে ও 1000 টাকা নিয়েছে,
কিন্তু ও কত টাকার জিনিস দিয়েছে? ও 950 টাকার জিনিস দিয়েছে। এবার 950 টাকা কেন বলছি? দেখো 950 গ্রাম 950 গ্রাম জিনিসের দাম কত? 950 টাকা। আর 1000 গ্রাম জিনিসের দাম কত? 1000 টাকা। ঠিক আছে, তাহলে সেলিং প্রাইস বেশি, কস্ট প্রাইস কম, তাহলে অবশ্যই তার লাভ হয়েছে, অবশ্যই তার লাভ হয়েছে। এবার প্রফিটের পার্সেন্টেজ কত? তাহলে 1000 মাইনাস 950 ডিভাইডেড বাই আমাকে কতর মধ্যে 950 টাকা লাভ হয়েছে? 950-এর মধ্যে, ইন্টু কত? 100। কেন এটা পার্সেন্টেজ বলেছে? এখানে বলেই দিয়েছে শতকরা, তাই আমাকে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত হচ্ছে? 50/950 ইন্টু 100। 50/950 ইন্টু 100, 0 0 কেটে গেল। 5 দিয়ে দেখি, 5 দিয়ে 10, 5 নং 5 × 5, 5 নং 45, তাই তো? তাহলে উপরে কত হচ্ছে? উপরে হচ্ছে 100/19। তাহলে 100/19 ভাগ করি। 5 নং 45, 95। তার মানে কত আসছে? ওর পার্সেন্টেজ কত? তার মানে আমি এখানে লিখছি ওর লাভের পার্সেন্টেজ হচ্ছে 5/5/19 এত পার্সেন্টেজ ওর লাভ হয়েছে। মানে আমি কি বলতে চাইলাম আশা করি বুঝতে পেরেছো। 1000 টাকার জিনিস দেওয়ার কথা ছিল, যেহেতু ও ক্রয় মূল্যেই বিক্রয় করছে, যত টাকা দিয়ে কিনেছিল তত টাকা দিয়ে বিক্রি করছে। যদি 1 গ্রাম চাল 1 টাকায় কেনে, তাহলে 1 গ্রাম চাল 1 টাকায় বিক্রি করার কথা, কিন্তু ও কী করছে? 950 গ্রাম দিয়ে মানে 950 গ্রাম দিয়ে 1000 গ্রামের টাকা নিচ্ছে। 950 গ্রাম দিয়ে 1000 গ্রামের টাকা নিচ্ছে। তাহলে 950 গ্রাম চালের দাম কত? 950 টাকা। আর 1000 গ্রাম চালের দাম কত? 1000 টাকা। তাহলে লাভ হচ্ছে কত টাকা? ওর লাভ হচ্ছে 50 টাকা। কত টাকার মধ্যে লাভ হচ্ছে 50 টাকা? 950 টাকার মধ্যে লাভ হচ্ছে 50 টাকা। আর এখানে বলেছে আমাকে শতকরায় বের করতে হবে, তাহলে 100 টাকার মধ্যে লাভ হবে কত? 1000 মাইনাস 950 ডিভাইডেড বাই 950 ইন্টু 100। মানে কাটাকুটি করার পর কত আসলো? 100/19। তার মানে সেটা যখন ভাগ করলাম কত আসলো? 5/5/19। 5/19% তার লাভ হয়েছে। ঠিক আছে, চলে আসছি আমরা নেক্সট অঙ্কে। কি আছে দেখি। নেক্সট অঙ্ক দেখো আছে, এ এবং বি একটি কাজ যথাক্রমে 9 দিনে ও 18 দিনে শেষ করতে পারে। এ আর বি একটা কাজ 9 দিনে আর 18 দিনে শেষ করতে পারে। দুজনে একসাথে কাজটি শুরু করলো, একই সাথে কাজটা শুরু করলো, কিন্তু কাজ শেষ করার 3 দিন আগে, কাজ শেষ করার 3 দিন আগে এ কাজ ছেড়ে চলে গেল। কাজটি শেষ করতে কত সময় মোট লাগে? এবার দেখো, এ কাজটি ছেড়ে চলে গেল মাঝ রাস্তায় বা 3 দিন আগে, তাহলে ওই এ 3 দিনে যেটা করতো, তাহলে বিকে ওই 18 দিনের মধ্যেই কমপ্লিট করতে হবে। তাহলে কাজের পরিমাণটা বেড়ে যাবে। তাহলে আমি দেখি, এ একদিনে কত কাজ করতো? 9 ইউনিট। এ একদিনে কত কাজ করতো? 9 ইউনিট। আর বি একদিনে কত কাজ করতো? 18 ইউনিট। তাহলে টোটাল কাজের পরিমাণ কত ছিল? 9 আর 18 লসাগু করি। 9 আর 18 লসাগু করলে টোটাল কাজের পরিমাণটা পেয়ে যাব। তাহলে টোটাল ওয়ার্ক কত হবে? 9 আর 18, 9 দুগুণে 18, মানে হয়ে যাবে 18। এবার দেখো, এ একদিনে কত কাজ করে আর বি একদিনে কত কাজ করে। তাহলে 18 ডিভাইডেড বাই 9, মানে এ একদিনে 2 ইউনিট কাজ করে আর বি একদিনে 1 ইউনিট কাজ করে। কি করে বের করলাম? 18 ডিভাইডেড বাই 9 করলাম, তাহলে এর একদিনের কাজ বেরিয়ে গেল। আর 18 ডিভাইডেড বাই 18 করলাম, তাহলে বি এর একদিনে কাজ বেরিয়ে গেল। তাহলে এ একদিনে 2 ইউনিট কাজ করে আর বি একদিনে 1 ইউনিট কাজ করে। এবার ধরো, এ যদি একদিনে 2 ইউনিট কাজ করে, তাহলে লাস্ট 3 দিন, মানে 3 দিন আগে চলে গেছিলো। তাহলে এ যদি না ছেড়ে যেত, তাহলে ও 3 দিনে কত ইউনিট কাজ করতো? এ যদি প্রতিদিন 2 ইউনিট করে কাজ করে, তাহলে 3 দিন, যেই 3 দিন আগে ও ছেড়ে চলে গেছে, সেই 3 দিনে কত কাজ করতো? 3 × 2, তাই তো? তাহলে 6 ইউনিট কাজ করতো, 6 ইউনিট কাজ করতো। তার মানে 3 দিন, এটা হচ্ছে পার ডে 3 দিন, আর একদিনে কত কাজ করে? 2 ইউনিট। তাহলে টোটাল ও 3 দিনে 6 ইউনিট কাজ করতো। এবার দেখো, টোটাল ওয়ার্ক কত ছিল? 18।
তার সাথে আরও 6 ইউনিট অ্যাড হলো, কেন ও তো আগেই ছেড়ে চলে গেছে, তাহলে সেই কাজটাও তো এর সাথে অ্যাড হয়ে যাবে। যেহেতু 3 দিন আগে চলে গেছে, তাহলে 3 দিনেও যেই কাজটা ছিল সেই কাজটা মোট কাজের সাথে অ্যাড হয়ে যাবে। তাহলে কত হলো? 24 ইউনিট। 24 ইউনিট, ঠিক আছে। এবার দেখো, তাহলে এবার বলেছে কি এ কাজ ছেড়ে চলে গেলে কাজটি শেষ করতে মোট কত সময় লাগবে, কাজটি শেষ করতে মোট কত সময় লাগবে। তাহলে কি 3 ইউনিট কাজ করে একদিনে, ও তো 3 ইউনিট একদিনে কাজ করছিল, তাহলে 3 ইউনিট কাজ যদি করতো একদিনে, তাহলে 24 দিনে কতটা কাজ করবে? 24/3। তার মানে টোটাল কাজ করতে কতদিন সময় লাগবে? 8 দিন। বোঝা গেল? শেষ হবার 3 দিন আগে এ কাজ ছেড়ে চলে গেলে কাজটি শেষ করতে কত সময় লাগবে, তখন টোটাল ওয়ার্ক কত হয়ে যাচ্ছে? 24 ইউনিট। টোটাল ওয়ার্ক হয়ে যাচ্ছে 24 ইউনিট, আর 3 ইউনিট 3 দিন, তাহলে টোটাল যদি কাজ হয় 24 ইউনিট, আর 3 দিনে তাহলে মানে 3 ইউনিট করে কাজ করলে কত দিন লাগবে? 3 ইউনিট করে কাজ করলে 24 ইউনিট কাজ বা 24 অংশ কাজ করতে তার 8 দিন সময় লাগবে। 24 অংশ কাজ করতে তার কত দিন সময় লাগবে? 8 দিন সময় লাগবে। কেন? টোটাল কাজটা হচ্ছে 24 ইউনিট, আর একদিনে করছে কত? 3 ইউনিট, তাহলে টোটাল হচ্ছে 8 দিন। বোঝা গেল? মানে এ করছিল একদিনে 2 ইউনিট কাজ, 3 দিন আগে সে ছেড়ে চলে গেছে, তাহলে কত বাকি থাকছে? এর কাজ কতটা বাকি থাকছে? 6 ইউনিট। এই 6 ইউনিটটা মোট যে পরিমাণ 18 ইউনিটের সাথে যোগ হয়ে যাবে, তাহলে টোটাল কাজের পরিমাণটা বেরিয়ে যাবে 24 ইউনিট। টোটাল কাজের পরিমাণটা বেরিয়ে যাবে 24 ইউনিট। তাহলে কাজটি শেষ করতে আর কদিন সময় লাগবে? তাহলে 3 ইউনিট কাজ করতে হবে 24 দিনে, তাহলে 1 ইউনিট কাজ করতে হবে কত দিনে? 8 দিনে। বোঝা গেল? তাই 24/3 হচ্ছে 8 দিন। চলে আসি নেক্সট অঙ্কে। দেখো, একটি গাড়ির চাকার পরিধি ডি হলে চলার সময় গাড়ির চাকা প্রতি মিনিটে 100 বার ঘুরলে গাড়ির গতিবেগ কত? ধরো এটা একটা চাকা, এটা হচ্ছে এর পরিধি, তাই তো। এটাকে একবার ঘুরলে ডি দূরত্ব যাবে, একবার ঘুরলে কত দূরত্ব যাবে? একবার ঘুরলে ডি দূরত্ব যাবে, ঠিক আছে। তাহলে 100 বার ঘুরলে কত দূরত্ব যাবে? যদি একবার ঘুরলে যদি ডি দূরত্ব যায়, তাহলে 100 বার কেন বলে দিয়েছে 100 বার ঘুরবে, তাহলে 100 বার ঘুরলে কত দূরত্ব যাবে? ডি ইন্টু 100 দূরত্ব যাবে। এবার বলে দিয়েছে প্রতি মিনিটে 100 বার ঘুরলে গাড়ির গতিবেগ কত। এটা অ্যাকচুয়ালি এটা হবে কিলোমিটার পার আওয়ারে চেয়েছে কোয়েশ্চেন অ্যান্সারে। কিলোমিটার পার আওয়ার ছিল, ওটা স্কিপ হয়ে গেছে। কিলোমিটার পার আওয়ারে, তাহলে 1 মিনিটে যাচ্ছে, এই দূরত্বটা তো 1 মিনিটে যাচ্ছে, তাহলে 1 ঘন্টায় কত যাবে? ডি ইন্টু 100 ইন্টু 60, তাহলে হয়ে গেল এটা ঘন্টায় কনভার্ট। এবার বলেছে দেখো প্রতি মিনিটে, আচ্ছা এবার এটাকে কিলোমিটার নিয়ে যাচ্ছি, তার মানে এইটা ছিল মিটার, ওটাকে আমি কি নিয়ে যাচ্ছি? কিলোমিটারে নিয়ে যাচ্ছি। কিলোমিটার থেকে আমি মিটারে নিয়ে যাচ্ছি, তাহলে কি করব? 1000 দ্বারা ভাগ করব, তাহলে কত হলো? 0 0 কেটে গেল, এই 0 কেটে গেল, মানে 6D কিলোমিটার পার আওয়ার। কি বললাম বুঝতে পেরেছো? একবারে গেলে যদি ডি দূরত্ব যায়, যদি আমি এই পোর্শনটা স্কিপও করি, ধরো বলে দিয়েছে যে ঘন্টায়, আমার ওইখানে কনভার্ট করার দরকার নেই, তাহলে কিন্তু উত্তরটা রয়ে যাবে এইটা। একবার ঘুরলে সে নিজের পরিধিটুকু গেল, এটা যদি ব্যাস হয়, পরিধি বলতে কি এই যে গোটা বাইরেটাই হচ্ছে একবার পরিধি, মানে যদি আমি এইভাবে দাগ দিই, মানে একবার ঘুরলে, একবার পূর্ণ আবর্তন করলে সে নিজের পরিধির রাস্তাটুকু অতিক্রম করলো। তাহলে একবার ঘুরলে যদি ডি দূরত্ব যায়, তাহলে 100 বার ঘুরলে কত দূরত্ব যাবে? ডি ইন্টু 100, তাহলে এইটাও যাচ্ছে 1 মিনিটে, এটাকে আমি ঘন্টায় নিয়ে যাচ্ছি, তাহলে কত হলো? 60 দিয়ে গুণ করলাম, তাহলে 6D ইন্টু 100 ইন্টু 60, এটা আওয়ার,
ঠিক আছে। ডি ইন্টু 100 ইন্টু 60, তার মানে একবার পরিধি অতিক্রম করতে মানে গাড়িটি প্রতি মিনিটে 100 বার ঘুরলে গাড়ির গতিবেগ হবে 60 ইন্টু 100 ইন্টু ডি, এটা হবে মিটার পার আওয়ার। এটাকে আমরা যদি কিলোমিটারে নিয়ে যাই তখন হবে 60 দিয়ে ভাগ, সেটাকে আমি কিলোমিটারে নিয়ে চলে যাব। ঠিক আছে, এবার দেখবে কোয়েশ্চেনে কি ইউনিট বলেছে, কোন ইউনিটে বলেছে সেটা আমাকে দেখতে হবে, তাহলে আমি সেখান থেকে বের করে নিতে পারবো। তো পরীক্ষায় কোন ইউনিটটা বলবে সেটা তো আমি এখন থেকে বলতে পারবো না, সেই ইউনিটটা তোমরা দেখে নেবে। ঠিক আছে, আর মিটার থেকে কিলোমিটার, কিলোমিটার থেকে মিটার, সেকেন্ড থেকে ঘন্টা, এই যে কনভার্সনগুলো, এগুলো কিন্তু আমি আগের ভিডিওগুলোতে করে দিয়েছি এই কনভার্সনটা কিভাবে হবে। দেখো নেক্সট অঙ্ক কী আছে, সমাহারে 300 টাকা 4 বছরের সুদ হলো 600 টাকা। সমাহারে 300 টাকার 4 বছরের সুদ এবং 600 টাকার 3 বছরের সুদ একত্রে 600 টাকা হলে সুদের হার কত? যদি আমি সুদের হারকে লেট মি টেক দ্য ডিসিশন দ্যাট সুদের হার বা ইন্টারেস্ট রেট, interest rate is R%, ক্যাপিটাল R পার্সেন্টেজ, ওকে, মানে R% সুদ। ওকে, এবার দেখো 300 টাকার 4 বছরের সুদ, 300 টাকা প্রিন্সিপাল অ্যামাউন্ট, ওকে, কত বছর? 4 বছর, কত হারে? R% হারে। তাহলে এটা করলে আমি কি পেয়ে যাব, একত্রে কত টাকা, মানে এটা টোটাল ইন্টারেস্ট বা প্রিন্সিপালটা আমি পেয়ে যাব। এবার দেখো, আর এইদিকে কি বলেছে, 600 টাকা 3 বছরে কত পার্সেন্ট হারে? R%, মানে R/100। সেই দুটো একত্রে 600 টাকা সুদের হার হলে, তাহলে একত্রে বলেছে মানে আমাকে প্লাস করতে হবে, দুটো একসাথে চেয়েছে, তো দুটো একসাথে চেয়েছে, সেটাই বলে দিয়েছে কত, 600 টাকা ইকুয়ালস টু 600। এটাই বলে দিয়েছে যে সমহারে 300 টাকার 4 বছরের সুদ আর 600 টাকার 3 বছরের সুদ, এই দুটো যোগ করলে আমরা যেটা পাবো সেটাই বলে দিয়েছে 600 টাকা। কেন সুদ আমরা এটা গুণ করলে 4 বছরের সুদ পাবো, আর এইটা গুণ করলে 600 টাকা 3 বছরের সুদ পাবো, যেটা যোগ করলে হচ্ছে 600 টাকা। দেখো এখান থেকে আমি R/100টা কমন নিয়ে নিচ্ছি, তাহলে কত হচ্ছে 1200 যোগ 1800, 1200 যোগ 1800 ইকুয়ালস টু 600, তাই তো। তাহলে নেক্সট লাইনে লিখি R ইন্টু 3000, 1200 যোগ 1800 হচ্ছে 3000 ডিভাইডেড বাই 100 ইকুয়ালস টু কত, 600। 0 0 কেটে গেল, 6 দিয়ে কাটি, 5 6 30, 5 দিয়ে কাটি 20। তাহলে ইন্টারেস্ট রেট কত, R ইকুয়ালস টু 20%, R ইকুয়ালস টু কত হচ্ছে 20%, তার মানে সুদের হার কত বেরোচ্ছে, সুদের হার বেরোচ্ছে 20%। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে মানে 30 ইন্টু 4 ইন্টু R/100 হচ্ছে 3 বছরের 300 টাকা 4 বছরের সুদ, আর 600 ইন্টু 3 ইন্টু R/100 হচ্ছে 600 টাকার 3 বছরের সুদ, আর এই দুটো সুদের যোগফল কত বলে দিয়েছে, 600 টাকা। তাহলে সেখান থেকেই পেয়ে যাবো আর এর ভ্যালুটা। চলে আসছে আমার নেক্সট অঙ্কে। দেখো নেক্সট অঙ্ক কি আছে, 3টি সংখ্যার অনুপাত 1:2:3, সংখ্যা 3টির সঙ্গে 5 যোগ করায় নতুন অনুপাতটি হচ্ছে 2:3:4। সংখ্যা 3টি কী কী? সংখ্যা 3টি কী কী? দেখো প্রথমে আমি অনুপাতগুলো লিখি, 1:2:3, আর নতুন অনুপাত 2:3:4। দেখো 1 আর 2 এর মধ্যে ডিফারেন্স 1, 2 আর 3 এর মধ্যে ডিফারেন্স 1, 3 আর 4 এর মধ্যে ডিফারেন্স 1। এই যে নিয়মটা বা শর্টকাটটা তোমাদের বলবো, সেটা যদি ডিফারেন্স সেম হয়, সেটা 2ও হতে পারে 3ও হতে পারে, মানে সেম হতে হবে। প্রথম আর নতুন যে অনুপাতগুলি বেরোচ্ছে, এই প্রথম অনুপাত আর দ্বিতীয় অনুপাতের সংখ্যার যে অন্তরফল সেটাকে সমান হতে হবে, তাহলেই কিন্তু এই শর্টকাটটা অ্যাপ্লাই করতে পারবে। তাই ডিফারেন্স সেম হওয়াটা অবশ্যই জরুরি। তখন কি লিখবো, এবার দেখো এখানে ডিফারেন্স কত, 1, তাহলে আমি বলতেই পারি 1 ইউনিট কত, এখানে বলে দিয়েছেন সঙ্গে, আচ্ছা 5 যোগ করে, এখানে 5 হবে, 5 যোগ করে, তাহলে 1 ইউনিট কত হচ্ছে 5,
তিনটি সংখ্যার অনুপাত 1:2:3, সংখ্যা তিনটির সাথে 5 যোগ করায় নতুন অনুপাতটি হচ্ছে 2:3:4। দেখো আমি এখান থেকে হিসাব করলাম 1 ইউনিটের ডিফারেন্স। এই 1 ইউনিটের ডিফারেন্স কখন হয়েছে? যখন আমি 5 যোগ করেছি। এই 1 ইউনিটের ডিফারেন্স তখন হয়েছে যখন আমি পুরনো যে অনুপাতটা ছিল তার সাথে 5 যোগ করেছি। তাহলে বলতেই পারি 1 ইউনিট ডিফারেন্স ইকুয়ালস টু 5। তাহলে সংখ্যা তিনটি কী কী, মানে এই যে সংখ্যা মেইন সংখ্যা তিনটি কী কী? 5 × 1 = 5 × 2 = 5 × 3। তাহলে কত হচ্ছে? 5:10 = 15। তাহলে সংখ্যা তিনটি কী কী? সংখ্যা তিনটি হচ্ছে 5:10:15। ঠিক আছে, চলে আসছি আমাদের নেক্সট অঙ্কে। আচ্ছা, নেক্সট অঙ্ক কী আছে? 50টি সংখ্যার গড় 38, অ্যাভারেজ অফ 50 নাম্বার ইজ 38। ওদের মধ্যে 45 ও 55কে বাদ দেওয়া হয়, তবে বাকি সংখ্যাগুলোর গড় কত হবে? তাহলে কি বলে দিয়েছে, আগে কি বলে দিয়েছে সেটা লিখি। 50টি সংখ্যার অ্যাভারেজ কত? 38। তাহলে টোটাল সংখ্যাটা কত? টোটাল নাম্বারটা কি? 50 × 38, তাই তো? অ্যাভারেজ বলে দিয়েছে, তাহলে 50 × 38 করলে টোটাল নাম্বারটা পেয়ে যাবো। তাহলে কত? 0 0 মানে 191900, সেটা হচ্ছে টোটাল নাম্বার। এবার দেখো কি বলেছে, এবার 50টি যে সংখ্যা লিখেছিল তার মধ্যে থেকে দুটো সংখ্যাকে বাদ দিয়ে দিয়েছে। কোন দুটো সংখ্যাকে বাদ দিয়েছে? 45 আর 55কে বাদ দিয়ে দিয়েছে। তাহলে অ্যাভারেজ এবার টোটাল নাম্বার থেকেও তাহলে ওটা বাদ হয়ে যাবে। তাহলে কি হবে? 1900 - 45 - 55। তাহলে কত হলো? 1900 - 100, তাহলে কত আসছে? 1800। এবার এই যে 1800 সংখ্যাটা বেরোলো, এটা কটা সংখ্যার গড়? 50 থেকে 2 বিয়োগ দিচ্ছি কেন? দুটো সংখ্যা ছিল, মানে এই 1800 যেই সংখ্যাটা বেরোলো সেটা হচ্ছে 48টা সংখ্যার গড়। এই 18 যে অ্যাভারেজটা বেরোলো সেটা হচ্ছে 48, 48টা সংখ্যার গড়। তাহলে বাকি সংখ্যাগুলির গড় কত হবে? তাহলে 1800 ডিভাইডেড বাই 48 করি, তাহলেই যে বাকি সংখ্যাগুলো রয়ে যাবে তার অ্যাভারেজ পেয়ে যাব। দেখো 2 দিয়ে কাটি, হ্যাঁ 2 দিয়ে কাটি, তাহলে কত? আচ্ছা 3 দিয়ে কাটি, 3 6 18, 0 3 দিয়ে 3 1 3, 3 6 18। ঠিক আছে, 2 দিয়ে কাটি, 8 2 16, 300, 0 দুটো আছে, তার মানে 4 দিয়ে যাবে, 4 2 8, 4 7 28, 28 2 মানে 75। তার মানে কত আসছে? 75 ডিভাইডেড বাই 2, তার মানে কত হবে? 3 2 6, 5 7 2 14.5, মানে 37.5। মানে ওই যে বাকি সংখ্যা, মানে বাকি সংখ্যা বলতে এখানে রয়েছে 48টা সংখ্যা। এই বাকি সংখ্যার গড় কত? বাকি সংখ্যার গড় হচ্ছে 37.5। বাকি সংখ্যার গড় হচ্ছে 37.5। কেন? 50 থেকে দুটো সংখ্যা বাদ গেছে তো, তাহলে 48টা সংখ্যা। তাহলে ওই সংখ্যাটার ওই দুটো সংখ্যা, কোন দুটো সংখ্যা বাদ গেছে? 45 আর 55 বাদ গেছে, মানে 45 আর 50 যোগ করে 55 যোগ করে 1900 থেকে বাদ দিলেই টোটাল ওই সংখ্যাটা পেয়ে যাব, সেটা হলো 1800। এই 1800 হচ্ছে কটা সংখ্যার গড়? কটা সংখ্যার রেসপেক্টে হচ্ছে? 48। তাহলে গড় কত হবে? 1800 ডিভাইডেড বাই 48 করলে 48টা সংখ্যার গড় পেয়ে যাব। চলে আসি আমি নেক্সট অঙ্কে। দেখো নেক্সট অঙ্ক কি আছে? একটি বৃত্তাকার পথ আছে, যদি বহির্বৃত্ত ও অন্তর্বৃত্তের পরিধির অন্তর 66 মিটার হয়, তবে পথটি কত চওড়া? দেখো ডায়াগ্রামটা কিন্তু তোমাকে এই ক্ষেত্রে প্রপারলি আঁকতে হবে। আমি জানি না কতটা রাউন্ড শেপের আমি আঁকতে পাচ্ছি। এই ক্ষেত্রে দেখো দুটো বৃত্ত হচ্ছে। আচ্ছা আমি জানি বৃত্তটা প্রপারলি হয়নি। আচ্ছা আমি আরেকবার ট্রাই করি, দেখি বৃত্তটা প্রপারলি আঁকা যায় নাকি। না, ইজ ভেরি ডিফিকাল্ট টু ডু। দেখো দুটো বৃত্ত আছে, একটা ছোট বৃত্ত যার ব্যাস হচ্ছে এইটা, ব্যাসার্ধ, আবার আরেকটা বৃত্ত যার ব্যাসার্ধ হচ্ছে এইটা। তার মানে কি দুটো ব্যাসার্ধ পাচ্ছি, একটা হচ্ছে ছোট একটা হচ্ছে বড়। এইটা হচ্ছে একটার ব্যাসার্ধ, আবার এইটা হচ্ছে একটার ব্যাসার্ধ।
তার মানে দুটো ব্যাসার্ধ পাচ্ছি। তাহলে ছোট বৃত্তের ব্যাসার্ধকে যদি ধরি স্মল আর, আর বড় বৃত্তের ব্যাসার্ধকে ধরি যদি ক্যাপিটাল আর, বড় বৃত্তের ব্যাসার্ধকে যদি ধরি ক্যাপিটাল আর, তাহলে কি বলে দিয়েছে, বহিবৃত্ত অন্তর্বৃদ্ধের পরিধি, তাহলে অন্তর্বৃদ্ধের পরিধি, তার মানে পরিধি মানে কি 2 পাই আর, আরটা কি হয় ব্যাসার্ধ, সরি আরটা হয় ব্যাস, আরটা হয় ব্যাস, ওকে আরটা হয় ব্যাস। এবার দেখো 2 পাই আর, তার মানে আমি আরটা ধরে নিচ্ছি, এই স্মল আর একটা ক্যাপিটাল আর একটা, একটার পরিধি কম আর একটার পরিধি বেশি হবে, তাহলে বড় বৃত্তের মানে এই বৃত্তটার পরিধি কত হবে 2 পাই ক্যাপিটাল আর, আর অন্তর্বৃত্তের পরিধি কত হবে 2 পাই স্মল আর, 2 পাই স্মল আর। তাহলে এখানে বলে দিয়েছে বহিবৃত্ত অন্তর্বৃত্তের পরিধির অন্তর কত 66, তার মানে 2 পাই ক্যাপিটাল আর মাইনাস 2 পাই স্মল আর ইকুয়ালস টু কত 66, ওকে। তাহলে 2 পাই কমন নিচ্ছি, তাহলে কত হচ্ছে ক্যাপিটাল আর মাইনাস স্মল আর ইকুয়ালস টু 66, দেখো এখান দিয়ে 33 হবে, এখানে 2 2 কাটা গেল। এবার ক্যাপিটাল আর মাইনাস স্মল আর ইকুয়ালস টু কত হবে 33 ইন্টু পাই মানে 7/22, 7/22 যখন এদিকে আসবে তাহলে কত হবে 7/22 যখন এদিকে আসবে কত হবে 22/7 যখন এদিকে আসবে হবে 7/22, 11 দিয়ে কাটি 2, এদিকে 11 দিয়ে কাটি 3, মানে উত্তর হবে 21/2। তাহলেই তো বোঝা যাবে রাস্তাটা কত চওড়া, বড়টা এইটার থেকে যদি এইটা বিয়োগ দিই তাহলেই তো এই রাস্তাটা পাওয়া যাবে, এই রাস্তাটা পাওয়া যাবে। সেটা কি দুটো পরিধির অন্তর বের করতে হবে, মানে ক্যাপিটাল আর মাইনাস স্মল আর করলে বেরিয়ে যাবে, ক্যাপিটাল আর মাইনাস স্মল আর করলে ক্যাপিটাল আর হচ্ছে এইটা, ক্যাপিটাল আর হচ্ছে এইটা আর স্মল আর হচ্ছে এইটা, তার মানে মাঝখানে ডিফারেন্সটা কত রইল এইটুকু, তাহলে এইটাই হচ্ছে রাস্তাটা চওড়া। এবার দেখো এইটা তো একটা লং নিয়ম হলো, যদি বলি শর্টকাট, হ্যাঁ এটা শর্টকাটও আছে। শর্টকাট বা স্মার্ট ওয়েটা তখনই বলতে পারবো যখন দেখবে দুটো বৃত্তের মাঝের রাস্তাটা চেয়েছে, মানে এটা একটা বৃত্ত আর এটা একটা বৃত্ত, এর মাঝের যখন রাস্তাটার কতটা চওড়া সেটা জানতে চেয়েছে, তখন একটা শর্টকাট নিয়ম বের করব। দেখো এখানে অন্তর্ফল বলে দিয়েছে, যখনই অন্তর্ফল বলে দেবে তখনই কিন্তু আমরা এই নিয়মটা অ্যাপ্লাই করতে পারবো, আদারওয়াইজ কিন্তু আমরা পারবো না। কি করব, অন্তর্ফল কত বলেছে 66, ডিভাইডেড করে দেবো, কি ডিভাইডেড করে দেবো 2 পাই, আর কিছু দেখবই না, ডিভাইডেড করে দেবো 2 পাই, 66 যেটা অন্তর্ফল বলবে সেটা ডিভাইডেড বাই 2 পাই, দেখো তাহলেও অ্যান্সার আসবে 66, 2 ইন্টু 22/7, তাহলে কত হবে 66 ইন্টু 7/22 ইন্টু 2, তাহলে 2 দিয়ে কাটলাম 33, তাহলে কত হচ্ছে, সরি 2 দিয়ে কাটলাম 3, মানে 21/2, তাই তো হচ্ছে 21/2 মানে 10.5 মিটার, 10.5 মিটার হয়ে যাবে অ্যান্সার। বোঝা গেল, যদি অন্তর্ফল বলে দেয়, যদি অন্তর্ফল বলে দেয় তখনই কিন্তু এই শর্টকাট নিয়মটা অ্যাপ্লাই করা যাবে, আদারওয়াইজ করা যাবে না। দেখো নেক্সট, cos 1 ডিগ্রি, cos 2 ডিগ্রি, cos 3 ডিগ্রি আপ টু cos 179 ডিগ্রির মান কত হবে, আপ টু 170, তার মানে এইটা যখন লিখব তখন যেরকম এখন লিখছি cos 1 ডিগ্রি ইন্টু cos 2 ডিগ্রি ডট 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 কোথাও গিয়ে ইন্টু cos 90 ডিগ্রি ইন্টু cos 91 ডিগ্রি, এরকম আসবে তো, কেন পরপর লিখে যাচ্ছে তো। এই ক্ষেত্রে দেখো cos 90 বলেছে, cos 90-র ভ্যালু কত, cos 90-র ভ্যালু 0, তাহলে 0-র সাথে যে কোনো সংখ্যাই যদি আমি গুণ করি তখন কি হয়ে যাবে 0, তার মানে এই ডটের ক্ষেত্রে যখন cos tan দিয়ে দেবে কোসেক, হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমি লক্ষ্য রাখবো কোন এমন একটা মান আছে যেটার মান 1 বা 0, 1 মেনলি হয় না এই অঙ্কের ক্ষেত্রে, মেনলি 0 হয়। তো আমরা দেখব 45 ডিগ্রি, 90 ডিগ্রি, 30 ডিগ্রি কোনটার মান 0 হয়, তো cos 90-র মান হচ্ছে 0, তাই উত্তর হয়ে যাবে 0, কেন 0-র সাথে যে কোনো কিছু গুণ করি তখন হয়ে যাবে 0। নেক্সট কি আছে, যদি 10 জন পুরুষ অথবা 20 জন নারী অথবা 40 জন বালক, মানে এটা আমি অল্টারনেট নিচ্ছি, কোনো কাজ 7 মাসে করতে পারে, তবে 5 জন পুরুষ
5জন নারী 5জন বালক একত্রে ওই কাজের অর্ধেক কাজ করতে কতদিন লাগবে, কতদিন সময় নেবে। তাহলে একটা কাজ ধরো মানে 10 ইউনিট কাজ করছে একদিনে, বা 10 জন 10 ইউনিট বলা ভুল, 10 জন একদিনে কাজ করছে, বা 10 জন 1 ইউনিট কাজ করছে একদিনে। তাহলে একজন 1 ইউনিট কাজ করছে কত দিনে, 1/10 দিনে। তাহলে 5 জন 1 ইউনিট কাজ করছে কত দিনে, 5/10 ডেজ, তাই তো। এটা যদি হয় পুরুষের ক্ষেত্রে। আচ্ছা, নারীর ক্ষেত্রে কি হবে, 20 জন বলেছে, তাহলে আর পরে কত জন বলেছে, 5 জন, মানে 5/20। আচ্ছা, বালকের ক্ষেত্রে দেখো প্রথমে বলেছিল 40 জন, তারপর বলেছে 5 জন, তাহলে 40 জন যদি একটি কাজ একদিনে করে, তাহলে 5 জন ওই কাজটি কতদিনে করবে, 5/40। এবার বলেছে তারা টোটাল কাজটা করতে কত সময় নেয়, তারা টোটাল কাজটা করতে সময় নেয় 7 মাস, তারা টোটাল কাজটা করতে সময় নেয় 7 মাস। এবার দেখো তারা এই যে টোটাল কাজটা মানে 5 জন মিলে কতজনে কাজটা করছে, বা 5 জন পুরুষ, 5 জন নারী আর 5 জন বালক একত্রে, 5 জন পুরুষ, 5 জন নারী আর 5 জন বালক একত্রে কতদিন লাগছে কাজটা করতে দেখি। 5/10 প্লাস 5/20 প্লাস 5/40 করি। 10, 20 আর 40-এর লসাগু হবে 40, 4 মানে 20, 2 মানে 10 আর 5 মানে 35/40। কাটবো না, কাটাকুটি করবো না। এবার দেখো এই কাজটা তোরা ধরো এই কাজটা 35/40 কাজটা 7 মাসে করছে, তাহলে একদিনে কতটা করছে, তাহলে 7/, কত করব, 35/40, তাহলে 7 মাসে কতটা করছে বেরিয়ে যাবে, কত করছে, 7 × 40/35। দেখো কাটাকুটি হয়ে যাবে, 7, 5, 8, তাহলে 8 মাস লাগবে। 10 জন পুরুষ, 20 জন নারী আর 40 জন বালকের ওই কাজটা করতে যদি 7 মাস লাগে, তাহলে 5 জন পুরুষ, 5 জন নারী আর 5 জন বালকের ওই কাজটা করতে ক মাস লাগবে, 8 মাস লাগবে। কিন্তু বলেছে কাজের অর্ধেক কাজ কত দিনে করবে, তাহলে হাফ, তার মানে কত মাস লাগবে, 8/2 মানে হাফ কাজ করতে কত মাস লাগবে, 4 মাস লাগবে। এক্ষেত্রে ভুলটা করি, এই হাফটাকে আমরা কাউন্ট করি না, আর অপশানে 8 দিয়ে দেয়। অপশানে 8 থাকবে কেন, যেইগুলোই আমরা ভুল করব ওরা কিন্তু সেগুলোই অপশানে দেবে, ঠিক আছে। 8 মাস, তাহলে এর হাফ কত হবে, 4 মাসেও কাজটা করবে, ঠিক আছে। ক্লিয়ার। চলে আসছে আমার নেক্সট অঙ্কে। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 1 2 3 4 1 8 9 3 1 8 9 2 2 3 7 5 পূর্ণ বিভাজ্য হবে, পূর্ণ বিভাজ্য হবে। দেখো সংখ্যাগুলো অনেক বড়, 1 2 3 4 1 8 9 2 1 8 9 3 2 3 7 5 সংখ্যাগুলো কিন্তু অনেক বড়। সেক্ষেত্রে কি করব, দেখো আমরা এবার করতে গেলে পূর্ণ বিভাজ্য আমাকে এখন অনেক লং প্রসিডিওর করতে হবে, কিন্তু দেখো শর্টকাট টেকনিকও আছে। দেখো 1892 আর 1893 আছে, 1892 আর 1893, মানে এটা তো পরপর সংখ্যা, অবশ্যই এরা এক ছাড়া অন্য কোনো দ্বারা বিভাজ্য হবে না, এদের গসাগু আর কিছু হতেই পারে না, কেন এদের পরপর দুটো সংখ্যা আছে 2 বা 3, এদের পরপর দুটো সংখ্যা হলে সেটা কেবলমাত্র এক দ্বারা বিভাজ্য। 6 আর 7, 8 আর 9 এরা শুধুমাত্র এক দ্বারা বিভাজ্য। তাই 1892 আর 1893 যেহেতু পরপর আছে, তারা কেবলমাত্র এক দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে, যে ক্ষেত্রে কোনো ভাগশেষ থাকবে না, ঠিক আছে। চলে আসি নেক্সট অঙ্কে। দেখো রামের আয় শ্যামের আয় অপেক্ষা 25 বেশি হলে রামের আয় অপেক্ষা কত কম। আচ্ছা, এখানে স্কিপ করে গেছে। রামের আয় শ্যামের আয় অপেক্ষা যদি 25% বেশি হয়, শ্যামের আয় রামের আয় অপেক্ষা কত কম, শ্যামের আয় রামের আয় অপেক্ষা কত কম। তাহলে আমি লিখি, এটা রাম, এটা শ্যাম। তাহলে রামের আয় যদি হয় 100 টাকা, রামের আয় যদি হয় 125, বেশি বলেছে তো 125, তাহলে শ্যামের আয় কত হবে 100, তার মানে শ্যামের আয় যেখানে 100, রামের আয় কত 125, তাহলে কত টাকা বেশি, তাহলে কত টাকা বেশি, 25 টাকা বেশি। কত টাকার থেকে 25 টাকা বেশি, 125 টাকার থেকে 25 টাকা বেশি।
আর আমাকে বলেছে এখানে কত পার্সেন্ট আয়, তার মানে আমি 100 দিয়ে গুণ করব। রামের আয় যদি 125 টাকা হয়, শ্যামের আয় 100 টাকা কেন বলেছে? 25% বেশি। তাহলে 100 থেকে 125 মানে কত ডিফারেন্স? 25%, 25 রুপিজের ডিফারেন্স। কতর মধ্যে 25 কম? 125-এর মধ্যে 25 কম। আর শতকরা বলেছে, তাই আমাকে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে 25 দিয়ে কত হবে? 5। আর 100 দিয়ে কাটি তাহলে হবে 20। তার মানে শ্যামের আয় রামের আয় অপেক্ষা 20% কম। শ্যামের আয় রামের আয় অপেক্ষা 20% কম। চলে আসছি আমার নেক্সট অঙ্কে। এক পরীক্ষার্থীকে কোনো সংখ্যাকে 7 দ্বারা ভাগ করতে বলা হয়, কিন্তু সে এখানে 7 হবে না, এখানে 717 হবে। 717 দ্বারা ভাগ করতে বলা হয়, কিন্তু সে 717 দিয়ে গুণ করে, যাতে উত্তর এসছে 717। দেখো 3টে 717, সঠিক উত্তরটি কত? এক পরীক্ষার্থীকে কোনো সংখ্যাকে 717 দিয়ে ভাগ করতে বলা হয়েছিল, কিন্তু সে 717 দিয়ে গুণ করে, মানে 717 দিয়ে ভাগ করতে বলা সত্ত্বেও সে গুণ করে ফেলেছে। ঠিক আছে, তাহলে আমি ধরো সংখ্যাটিকে ধরে নিলাম m, সংখ্যাটিকে ধরে নিচ্ছি m। তাহলে কি করেছে? ও গুণ করেছে। তাহলে m ইন্টু 717, তাতে তার কত উত্তর এসছে? 717। তাতে তার উত্তর কত এসছে? 717। দেখো এদিকে 717, এদিকে 717 কেটে যাবে, তাহলে সংখ্যাটি কত? 1। ভুল করি, আমরা একই উত্তর করে দিয়ে চলে আসি। কিন্তু কি চেয়েছে এটা আমাকে দেখতে হবে। সঠিক উত্তরটি কত চেয়েছে? সঠিক উত্তরটি কত? আমাকে কিন্তু সংখ্যাটি চায়নি, আমাকে চেয়েছে সঠিক উত্তরটা কত। তাই সঠিক উত্তর কি হবে? আমাকে কি বলেছিল? ভাগ করতে বলেছিল। তাহলে 1/717, এটা হয়ে যাবে কি? অরিজিনাল অ্যান্সার। এটা হয়ে যাবে অরিজিনাল অ্যান্সার। ওকে, তাহলে বোঝা গেল। আজকে যে অঙ্কগুলো করলাম এনটিপিসির, সেটা ছিল ফার্স্ট পার্ট। আমি আরও অনেকগুলো পার্টে ভাগ করছি। আর এছাড়াও তোমাদের যেরকম সুবীর দাসের ম্যাথসের অঙ্কের বই আসে, সেরকম পরপর আসতেও থাকবে। তাই তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।